আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আলোচনা করব কারেক্ট ইউজ অফ ভার্বস, রাইট ফর্মস অফ ভার্বস। আমাদের একাডেমিক পরীক্ষাগুলোতে যেভাবে কারেক্ট ইউজ অফ ভার্বসের অ্যান্সার করতে বলা হয়, আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো পরীক্ষাতে আমাদের সাধারণত দুভাবে আসে, একাডেমিক পরীক্ষাই হোক আর কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রেই হোক। একটি হলো ডিটেস্ট সেন্টেন্সের, অর্থাৎ আলাদা আলাদা বাক্যের। এখানে এই ধরনের উত্তর করতে গেলে কিছু ক্লু, যেমন কিছু কনজাংশন, কিছু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়ালস এবং সেন্টেন্সের কিছু সেন্স আমাদেরকে বলে দেবে যে 12টি ফর্মের কোন ফর্মে রূপান্তর করতে হবে। তাহলে ডিটেস্ট সেন্টেন্সের কারেক্ট ইউজ অফ ভার্বস যদি আমরা উত্তর করতে যাই, তাহলে এখানে অবশ্যই কিছু রুলসের বিষয় আছে। তা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল অথবা কনজাংশন অথবা সেন্টেন্সের সেন্স অর্থাৎ অর্থ আমাদেরকে বলে দেবে যে এই টেন্সে রূপান্তর করতে হবে। অপরপক্ষে আরেক ধরনের কারেক্ট ইউজ অফ ভার্বসের উত্তর আমাদের পরীক্ষায় করতে হয়, সেটি হলো প্যাসেজ। অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদে শূন্যস্থান দেওয়া থাকবে এবং সেই গ্যাপে আমাদের ভার্ব বসাতে হবে। তো এসএসসি বা সমপর্যায়ের পরীক্ষায় সাধারণত ওপরে ক্লুগুলো দেওয়া থাকে, অর্থ অনুযায়ী ওপর থেকে ভার্বগুলো নিয়ে এসে পরিবর্তন করে বসাতে হবে। এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এখানে পরীক্ষাগুলোতে দেখা গেছে যে যেখানে যে ভার্বটি বসবে সেটি কিন্তু দেওয়াই থাকে, এটি প্রদান করাই থাকে। সুতরাং এখানে আমাদের খেয়াল করতে হবে সেই ভার্বটা বিধান অনুযায়ী কিভাবে পরিবর্তিত করতে হবে, সেটি জেনে শুনে বুঝে আমাদের উত্তর করতে হবে। তাহলে এসএসসি পর্যায়ে অর্থভেদে ওপর থেকে নিয়ে এসে নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে, আর এইচএসসি পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এখানে আমরা দেখতে পাই যে গ্যাপে পাশে ব্র্যাকেটে কিন্তু দেওয়াই থাকবে, সেটিকে বিধান অনুযায়ী পরিবর্তন করতে হবে। তো আজকে আমি আলোচনা করব এই প্যাসেজ এর ক্ষেত্রে কারেক্ট ইউজ অফ ভার্বসটা আমরা কিভাবে বসাবো। তো ডিটেস্ট সেন্টেন্সের যে বিধিবিধানগুলো, এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, মনে রাখতে হবে, কারণ অনেকগুলো এখানে আমাদের প্রযোজ্য। তবে সেই নিয়মগুলো দিয়েই কিন্তু কখনোই কারেক্ট ইউজ অফ ভার্বস, বিশেষ করে প্যাসেজ রিলেটেড যে আমাদের কারেক্ট ইউজ অফ ভার্বসের উত্তর করতে হবে, এটি কিন্তু কখনোই সম্ভব নয় ওইগুলো নিয়ম যদি আমরা জানি বা বুঝি বা মুখস্থ করি। তো এখানে কিছু টিপস আমি আলোচনা করব, সেই টিপস নিয়ে এখন আমি আলোচনা করছি। ওকে, সেটি হলো কারেক্ট ইউজ অফ ভার্বস। ওকে ডিয়ার ভিউয়ার্স, কারেক্ট ইউজ অফ ভার্বস, কারেক্ট ইউজ অফ ভার্বস, কারেক্ট ইউজ অফ ভার্বস। তাহলে আমাদের এই কারেক্ট ইউজ অফ ভার্বসের বিশেষ করে প্যাসেজ যে আমাদের ক্লুগুলো, সেটি নিয়ে আমি আলোচনা করছি। তো আমাদের আগে প্যাসেজটি ভালো করে পড়তে হবে, খেয়াল করতে হবে যে প্যাসেজটি ভালো করে পড়তে হবে। ওকে, প্যাসেজ ভালোভাবে পড়ে উপলব্ধি করে টেন্স চিহ্নিত করতে হবে, তাহলে প্রথম কাজটা হলো প্যাসেজটি ভালোভাবে পড়ব, অর্থ অনুযায়ী পড়ব এবং টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। অবশ্যই পড়তে হবে, কারণ প্রশ্ন দেখে আমাদের উত্তর করা ঠিক নয়। উত্তর
করার আগে আমাদের পড়ে বুঝতে হবে, টেন্স আইডেন্টিফাই করতে হবে। তবে সাধারণত পরীক্ষাগুলোতে আমাদের যে দুটি ফর্ম অফ টেন্স আমরা দেখি সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এটি সাধারণত ঘটে, প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট। তবে কখনো কখনো মিশ্রণ দেখতে পাই, কিন্তু কখনো কখনো মিশ্রণ দেখি যে হয়তো নিয়ম অনুযায়ী, অর্থ অনুযায়ী দুটোরই মিশ্রণ অথবা অন্যান্য কোনো ফর্মের মিশ্রণ ঘটতে পারে। তাহলে আমাদের প্রথম কাজটা হলো প্যাসেজ পড়ে ভালোভাবে অর্থ বুঝে উপলব্ধি করে আমাদের টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমাদের খেয়াল করতে হবে যে টেন্স যখন আইডেন্টিফাই করব, অর্থ যখন বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের ওই ওপর ক্লু থেকেই ভার্বগুলো নিয়ে আসতে হোক অথবা ব্র্যাকেটে দেওয়া আছে সেটিও যদি বসানোর প্রয়োজন পড়ে, তো তাহলে সেই ভার্বটা আমাদের কীভাবে বসাবো। তো এখন সেই ভার্বের অবস্থানটা আমরা খেয়াল করব যে যদি ভার্বটা প্রদত্ত ভার্ব বা ওপর থেকে যেটা নিয়ে আসবে সেটা যদি সাবজেক্টকে অনুসরণ করে, ওকে, ভার্ব যদি সাবজেক্টকে অনুসরণ করে তবে তা হবে ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বটা হলো টেন্স রিলেটেড ভার্ব। ফাইনাইট ভার্ব হলো টেন্স রিলেটেড ভার্ব। ওকে, রিলেটেড ভার্ব। তাহলে আমাদের কাজটা হলো যে যদি সাবজেক্ট অনুসরণ করে ভার্ব বসে তাহলে টেন্স রিলেটেড। এখন বিষয়টা হলো বাক্য যদি আমাদের সিম্পল থাকে, অর্থাৎ ভার্ব যদি একটাই ব্যবহার করতে হয় অথবা একটা যদি ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হয় সাবজেক্টকে অনুসরণ করে, তাহলে সেটা অবশ্যই টেন্স হবে। আর প্যাসেজ আমাদেরকে বলে দেবে, আমরা যেটা আগেই বললাম যে পড়ে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এখন এই ফাইনাইট ভার্বটা যদি সাবজেক্ট অনুসরণ করে ফাইনাইট ভার্ব, এবং কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যের ক্ষেত্রে অবশ্যই একাধিক ক্লজ থাকবে, আর উভয় ক্লজে অবশ্যই সাবজেক্ট একটি করে ফাইনাইট ভার্ব তো থাকবেই, কারণ ভার্ব যদি সাবজেক্টকে অনুসরণ করে তাহলে সেটা হবে ফাইনাইট ভার্ব। তো এখন বিষয়টা হলো পরের স্টেপটা আমি এখন বলার চেষ্টা করছি। ওকে, এখন এখানে বিষয় হলো যে যদি সাবজেক্টকে অনুসরণ করে এবং ফাইনাইট ভার্ব হয়, তো তখন আমাদের খেয়াল করতে হবে যে বাক্যটি বা ক্লজটি, অর্থাৎ যেখানে আমাদের ভার্বটা বসবে সেই ভার্বটি কোন ভয়েস হবে, কোন ভয়েস এ পরিণত করতে হবে তা চিহ্নিত করতে হবে। ওকে, তাহলে আমরা খেয়াল করব যে টেন্স তো আইডেন্টিফাই করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট হোক, পাস্ট ইনডিফিনিট হোক বা অন্য কোনো ফর্মেই হোক না কেন, সাবজেক্ট অনুসরণ করলে ফাইনাইট ভার্ব, এবং সেই ফাইনাইট ভার্বটা আবার কোন ভয়েসে হবে এটা কিন্তু আমাদের খেয়াল করতেই হবে, কোন ভয়েস হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন এই তিন বিষয়টা আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। ওকে, যে ভয়েসটা হবে অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে সেটি আমাদের খেয়াল করি। ওকে, এটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তো ভয়েস বিষয়টা হলো আমি এখানে বোঝানোর চেষ্টা করি যে সাপোজ পিপল স্পিক ইংলিশ, আরেকটি হলো ইংলিশ স্পিক। বাক্যকে আমি এক্সটেনশন করতে পারি অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে যে কি ঘটনাটা ঘটে। তো দেখা গেছে যে এখানে পিপল স্পিক, এখানে স্পিক যদি এটা আমাদের ব্যবহার করতে হয় যেটা ইন্টারনেট লেভেলে আসে এইভাবে, আর যদি ওপর থেকেও এখানে ব্যবহার করার প্রয়োজন পড়তো যে ইউজ হোক, স্পিক হোক, তো দেখা গেছে যে এখানে প্রদত্ত সাবজেক্ট যদি ভার্বের কাজ করার ক্ষমতা রাখে, প্রদত্ত সাবজেক্ট ভার্ব এর
কাজ সম্পাদনের ক্ষমতা রাখলে অ্যাক্টিভ ভয়েস। ওকে, তাহলে আমরা কি জানলাম যে সাবজেক্ট যদি ভার্বের প্রদত্ত ভার্ব হোক আর ওপর থেকে নিয়ে আসতে হোক, সেই ভার্বের কাজ করার ক্ষমতা সরাসরি রাখে, তাহলে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলো জাস্ট যে টেন্স হবে সে টেন্সের গঠনটা আমাদের করতে হবে। ওকে, প্যাসেজ অনুযায়ী টেন্সের যে গঠনটা, যে ফরম্যাট, সেই গঠনটা করতে হবে। আর যদি এখন এখানে দেখা গেছে যে পিপল স্পিক, জনগণই কথা বলতে পারে, কথা বলার কাজ হলো জনগণের। তো তাহলে আমরা যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, তাহলে এটার উত্তর হবে, যেহেতু সাবজেক্ট প্লুরাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উত্তর হবে আমাদের স্পিক। ওকে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে যদি আমাদের পরেরটাতে দেখি যে ইংলিশকে স্পিক করতে পারে, অর্থাৎ স্পিকের দায়িত্ব কোনো ব্যক্তির, যা এখানে জনগণই এই দায়িত্বটা পালন করতে পারলো, সুতরাং এটা অ্যাক্টিভ। আর যদি প্রদত্ত সাবজেক্ট ভার্ব এর কাজ সম্পাদনের ক্ষমতা সরাসরি না রাখলে কি হবে? প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস কি যে টেন্স হবে সেই টেন্স অনুযায়ী ভার্ব টু বি, অর্থাৎ টু বি ভার্ব, প্যাসিভ ভয়েস অবশ্যই ভার্ব টু বি ব্যবহার করতে হবে এবং V3 ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা কি খেয়াল করব যে অবশ্যই প্যাসিভ হলে ভার্ব টু বি এবং V3 আমাদের ব্যবহার করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এখানে আমাদের ইংলিশ যেহেতু স্পিক করতে পারে না এবং সারা পৃথিবীতে ইংরেজিতে কথা বলা হয় কারো দ্বারা, তারা অন্তত সাবজেক্ট হিসেবে নাই, যাদের এই কাজ করার কথা তারা কিন্তু সাবজেক্ট হিসেবে নাই। সুতরাং এটা যেহেতু প্যাসিভ হচ্ছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করতে চাইলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব কি? অ্যামিজার্ড, ইজ আর V3। ওকে, স্পোকেন। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমাদের খেয়াল করতে হবে এই স্টেপ পর্যন্ত আমরা কি জানলাম, যে যদি প্রদত্ত সাবজেক্ট ভার্বের কাজ করার ক্ষমতা রাখে তাহলে অ্যাক্টিভ, আর যদি না রাখে তাহলে প্যাসিভ। অ্যাক্টিভ হলো প্যাসেজ পড়ার পরে যে টেন্সটা আইডেন্টিফাই করবো সেই অনুযায়ী, আর প্যাসিভ হলো ওই টেন্স অনুযায়ী বি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো অনেক সময় বি ভার্ব হয়তো দেওয়াও থাকতে পারে, ওকে, নাও থাকতে পারে, আমাদের সেভাবে আইডেন্টিফাই করতে হবে। এরপরের স্টেপে যদি আমরা যাই, ওকে, সেটি হলো যে এই এখন ফাইনাইট ভার্ব হোক, সেটা আবার অ্যাক্টিভ হোক অথবা প্যাসিভ হোক, ফাইনাইট ভার্ব সেটি অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, এরপরের স্টেপে যদি যাই আমরা, অর্থাৎ 4 নম্বরে যদি আমরা চিন্তা করি, তাহলে উক্ত ভার্ব অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ হবে কি না, তা চিহ্নিত করতে হবে বা যাচাই করতে হবে, ওকে ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই কিন্তু এটা খেয়াল করতেই হবে, কারণ যে কোনো রাইট ফর্মস অফ ভার্বস করতে গেলে, উত্তর করতে গেলে এগুলো খেয়াল করতে হবে, এবং প্যাসেজগুলো তো 100% আমাদের খেয়াল করতেই হবে। আর আমরা হয়তো এইভাবে খেয়াল করি কিনা, আর এইভাবে যদি খেয়াল না করি আসলে কখনোই উত্তর সম্ভব নয়। আর এই প্যাসেজ রিলেটেড রাইট ফর্মস অফ ভার্বসের উত্তর করতে গেলে এই বিধানগুলো অবশ্যই মেনে চলতে হবে, এর কোনো বিকল্প নাই। তো এখন সেটি নেগেটিভ হবে কিনা, তো এখন বিষয় হলো যে অনেক সময় দেখা গেছে যে, যেমন আমি উদাহরণ দিচ্ছি, টাইম ওয়েস্ট, ওকে, এটা একটি
আবার আরেকটি যদি উদাহরণ দেই যে উই ওয়েস্ট টাইম। তো এখানে ওই যে অ্যাক্টিভ প্যাসিভ নেগেটিভ আর অ্যাফার্মেটিভ যাই হোক না কেন, আর সেটি অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, এটা আমাদের খেয়াল করতে হবে। তো অর্থ আমাদের বুঝতে হবে যে ওই সেন্টেন্সের অর্থটা যদি বাক্যের এই ব্র্যাকেটের বাইরে হোক বা আশেপাশে হোক কোথাও যদি নট থাকে, সাধারণত নট, তাহলে কিন্তু সেটি 100% নেগেটিভ হবে, 100% নেগেটিভ হবে। আর যদি নট নাও থাকে এবং সেন্স যদি আমাদের বলে দেয়, তাহলেও কিন্তু নেগেটিভ হবে। অর্থাৎ এটি অর্থের ওপর নির্ভর করবে অথবা নটের উপস্থিতি নির্ভর করবে। তো বাক্য নেগেটিভ কি অ্যাফার্মেটিভ, এটি খেয়াল করার আগে আমাদের খেয়াল করতে হবে যে আসলে নেগেটিভটা আমরা কীভাবে, যদি নেগেটিভ করতেই হয়, অ্যাফার্মেটিভ না করে যদি আমাদের নেগেটিভ করতে হয়, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আসলে সেটি অ্যাক্টিভ প্যাসিভ যাই হোক, আমাদের নেগেটিভের ক্ষেত্রে যে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ বা প্যাসিভ অনুযায়ী যাই হোক না কেন, অক্সিলারি ভার্ব বসবে প্লাস নট বসবে প্লাস ভার্ব বসবে। ওকে, এটি হলো আমাদের নেগেটিভের যে স্ট্রাকচার, কিন্তু এটি আমাদের খেয়াল করতে হবে। তো দেখা গেছে যে টাইম ওয়েস্ট, সময় অপচয় করার কথা বলা হচ্ছে। তো সময় তো আর নিজে অপচয় করে না, যেহেতু সাবজেক্ট কাজ করতে পারে না, তার মানে এটি হলো প্যাসিভ। এটি কি ভয়েস? প্যাসিভ ভয়েস। ওকে, একটু আগেই যেটা বললাম। তো প্যাসিভ যদি হয় এবং এখানে যদি কোনো পরামর্শ দেওয়া হয়, অর্থাৎ কোনো অ্যাডভাইস দেওয়া হয়, উপদেশ দেওয়া হয়, তাহলে সেখানে আমাদের যে ভার্বগুলো মডাল নিয়ে আসতে হয় সেটি হলো শুড অথবা মাস্ট, এই ধরনের ভার্ব নিয়ে আসতে হয়। তো তাহলে আমরা এটি যদি মডাল দিয়ে করি তাহলে টাইম শুড, ওকে, এবং এটি যেহেতু নেগেটিভ হবে সেন্সটাও, সুতরাং নট, এবং এটি যেহেতু প্যাসিভ হবে তো বি দিতে হবে মডেলের ক্ষেত্রে বি, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়েস্টেড। ওকে, তাহলে টাইম শুড নট বি ওয়েস্টেড। তো পরীক্ষার উত্তর করতে গেলে অবশ্যই এইভাবে যে এইটুকু যদি আমাদের উত্তর হয় তাহলে এইটুকু কিন্তু নট সহ লিখতে হবে। এরপরে আমরা আসি, আমাদের সময় অপচয় করা উচিত নয়, এটি যেহেতু অ্যাক্টিভ, কারণ আমাদেরই অপচয় করার কথা বলা হচ্ছে, আমরাই পারি সেই অপচয় করার কথা। তো সুতরাং এখানে সাবজেক্ট এবং ভার্বের সম্পর্কটা, এই সাবজেক্টই ভার্বের কাজ করতে পারে। সুতরাং এটি যেহেতু আবার নেগেটিভ হবে, তাহলে আমাদের অ্যাক্টিভ নেগেটিভ হবে উই শুড নট ওয়েস্ট টাইম। ওকে, উই শুড নট ওয়েস্ট টাইম। তো আমাদের উত্তর কিন্তু আমরা যেহেতু ABCD করে লিখবো, জাস্ট এখানে উত্তর হবে শুড নট ওয়েস্ট। তো নট থাকুক আর না থাকুক, নট থাকলে অবশ্যই নেগেটিভ হবে সেটি 100%, আর যদি না থাকে তো স্পেশালি আবার খেয়াল করতে হবে যে সেন্স অনুযায়ী সেটি নেগেটিভ হবে কি না। তো তাহলে আমরা কি জানলাম যে প্যাসেজ পড়ে টেন্স আইডেন্টিফাই করতে হবে যে ফাইনাইট না নন ফাইনাইট ভার্ব। তো যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে সেটি আবার কোন ভয়েস হবে, অ্যাক্টিভ না প্যাসিভ। তারপরে আবার খেয়াল করতে হবে সেটি অ্যাফার্মেটিভ নাম নেগেটিভ হবে। তো সাধারণত ফাইনাইট ভার্ব যেটা সাবজেক্ট রিলেটেড ভার্ব, সাবজেক্টকে অনুসরণ করে বসবে, তাহলে সেই ভার্বটা অবশ্যই ফাইনাইট ভার্ব, অ্যাক্টিভ প্যাসিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ, এতগুলো কিন্তু আমাদের কয়েক মুহূর্তের মধ্যে খেয়াল করতে হবে। তো এরপরে যদি আমরা যাই যে ভার্বটা নন ফাইনাইট হবে কিনা, নন ফাইনাইট হবে কিনা, অর্থাৎ টেন্সকে অনুসরণ না করলে যা হওয়া তাই হবে। তো যদি টেন্সকে অনুসরণ না করে, অর্থাৎ একটা বাক্যে যদি সিম্পল হয়, দেখা গেছে যে হয়তো ফাইনাইট ভার্বও বসতে পারে, নন ফাইনাইট ভার্বও বসতে পারে। আবার কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সেখানেও দেখা গেছে যে হয়তো উভয় ক্লোজে বা একাধিক ক্লোজ যে থাকবে, সেখানেও দেখা গেছে যে ফাইনাইট ভার্বও বসানোর প্রয়োজন পড়তে পারে, নন ফাইনাইট ভার্বও সাইমালটেনিয়াসলি কিন্তু বসানোর প্রয়োজন পড়তে পারে। তো সুতরাং আমাদের এটি খেয়াল করতে হবে যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট। আর যদি ফাইনাইট ভার্ব দেওয়াই থাকে এবং বাক্যটা যদি সিম্পল হয় বা একই ক্লোজের মধ্যে থাকে, তাহলে আরেকটি অবশ্যই নন ফাইনাইট ভার্ব হবে। তো নন ফাইনাইট ভার্ব কী হবে, সেটি টেন্স অনুসরণ করবে না। তার এখানে আমরা কি করব যে সাবজেক্ট অনুসরণ না করা ভার্ব হবে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কী হলো তাহলে, টেন্সবিহীন। কিন্তু এটা খেয়াল করব, টেন্সবিহীন, অর্থাৎ এটি টেন্স হবে না, টেন্সবিহীন। তো আমরা যেহেতু পূর্বে ভিডিও দিয়েছি
যে আসলে ভয়েস সম্পর্কে ভিডিও দিয়েছি এবং এখানে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কেও কিন্তু আলোচনা করা হয়েছে। আমরা ভার্বের সেকশনে গেলেও কিন্তু আমরা ভিডিওটা দেখতে পারবো এবং দেখলে এই বিষয়গুলো আরও সহজতম হতে পারে। তো এখন আমরা আসি যে যেহেতু টেন্স হবে না, সুতরাং এখানে আমাদের খেয়াল করতে হবে তাহলে নন ফাইনাইট ভার্বটা কী। তো নন ফাইনাইট ভার্ব যেহেতু আমাদের বিভাজনে আমরা কি দেখি, পার্টিসিপল জেরান্ড এবং ইনফিনিটিভ, পার্টিসিপল জেরান্ড এবং ইনফিনিটিভ। তাহলে আমাদের এই পার্টিসিপল জেরান্ড এবং ইনফিনিটিভ, পার্টিসিপলটা আমরা কি অ্যাডজেক্টিভের কাজ করে, জেরান্ড এবং ইনফিনিটিভ নাউনের কাজ করে। তো তাহলে এটাকে আমরা সংক্ষেপে এই কারেক্ট ইউজ অফ ভার্বসের ক্ষেত্রে কীভাবে উপস্থাপন করতে পারি বা কীভাবে ব্যবহার করতে পারি, কীভাবে অতি দ্রুত উত্তর করতে পারি সেটি নিয়ে আলোচনা করছি। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আলোচনা করছি যে আসলে যদি কোনো ভার্ব অর্থাৎ কোনো ভার্ব সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এবং টু ছাড়া অন্য প্রিপোজিশন এর পরে ব্যবহৃত হলে বা বসলে তা হবে আইএনজি যুক্ত। এটা আমরা কিন্তু খেয়াল করব, আইএনজি যুক্ত। তো এখন আমরা খেয়াল করি যে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট আর টু যেহেতু প্রিপোজিশন, টু ছাড়াও তো প্রিপোজিশন, বাকি প্রিপোজিশনের কথা বলা হলো, তাহলে এখানে কাজ করবে কি, কাজ হবে হলো নাউনের। তো কাজ যদি নাউনের হয় তাহলে কোন ভার্বটা, নন ফাইনাইট ভার্বটা নাউনের কাজ করে, সেটা হলো জেরান্ড। অর্থাৎ জেরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি যোগ। তার মানে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব যদি কোনো ভার্ব সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট ইভেন টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে থাকে। তো টু একটি প্রিপোজিশন, সেখানেও যা হবে সেটাও নাউনের কাজ হবে। তো এই কয়টাতে আমরা সহজেই বোঝার চেষ্টা করি। আমি একটা উদাহরণ দিই, টিচ ইজ আ নোবেল প্রফেশন। ডিয়ার ভিউয়ার্স, টিচ ইজ আ নোবেল প্রফেশন, এখানে ইজ কিন্তু ফাইনাইট ভার্ব দেওয়া আছে, ইজ কিন্তু ফাইনাইট ভার্ব দেওয়া আছে। তাহলে এখন টিচটা নন ফাইনাইট ভার্ব হবে এবং এই বাক্যের এটি সাবজেক্ট। যদি সাবজেক্ট হয় তাহলে আমাদের এখানে কি কাজ করতে হবে, নাউন। তাহলে নাউনের কাজ যেহেতু ভার্ব দ্বারা হবে, তাহলে মানে আমাদের জেরান্ড করতে হবে। জেরান্ড মানে হলো ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে উত্তর হবে আমাদের টিচিং। ওকে, টিচিং। তাহলে উত্তর কি হলো, টিচিং। কোনো ভার্ব যদি অবজেক্ট হয়, সাপোজ হি স্টপড, এখানে যদি আমি প্লে দেই, তো ডিয়ার ভিউয়ার্স এখানে আমরা খেয়াল করব যে স্টপ হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কি বন্ধ করলো এটা। তারপরে এখানে কি হবে, এটা অবজেক্ট। অবজেক্ট মানে হলো নাউন, নাউন মানে হলো জেরান্ড, ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। তাহলে উত্তর কি হবে এখানে, প্লেইং। ওকে, প্লেইং। এরপরে আমরা খেয়াল করি যে কমপ্লিমেন্ট কিভাবে হতে পারে। আমি একটি উদাহরণ দিই, জাস্ট সি ইজ বিলিভ। যেহেতু বিলিভটাকে কন্টিনিউয়াস ফর্ম করা যায় না, তাহলে সি বিলিভ এটি কি সাবজেক্ট, তার মানে জেরান্ড, সিইং। ওকে, এখানে কি হবে, ইজ তো থাকলোই, ফাইনাইট ভার্ব, এটি ফাইনাইট ভার্ব, এটি নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট, এটি কি, এটি হলো কমপ্লিমেন্ট। দেখাটা কি, বিশ্বাস করা। আসলে এই বিলবের কাজ তার সি করছে না, সুতরাং এটার সাথে একটা সম্পর্ক যে এখানে এই কমপ্লিমেন্ট এই সাবজেক্টের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, সুতরাং এটি কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এখানে কি হবে, সিইং ইজ বিলিভিং। কী করলাম এখানে, জেরান্ড করলাম, কারণ এটা কমপ্লিমেন্ট নাউন, এটা সাবজেক্ট হলো নাউন। তো এরপরে যদি আমি প্রিপোজিশন দিয়ে, টু ছাড়া অন্য প্রিপোজিশন দিয়ে একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে সেটি দেখানোর চেষ্টা করছি। ওকে, সেটি হলো যে
when a child bear its parents think of bring it up and nurse. ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি বোঝানোর চেষ্টা করছি, যেহেতু একটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ দেওয়া হয়েছিল, তো এখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এই যে অব প্রিপোজিশন কার আগে বসে, নাউন বা প্রোনাউনের আগে, তাহলে প্রিপোজিশনের পরে ভার্বটা কী হবে, নাউন, অর্থাৎ জেরান্ড। কিন্তু ব্রিঙ্গিং, এটা সহজেই আমরা খেয়াল করব, ব্রিঙ্গিং যে টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি যোগ, আর এই অপ অনুযায়ী কিন্তু নার্স হবে, সুতরাং এখানে কি হবে, নার্সিং, সেবা করা। ওকে, তাহলে উত্তর আমরা কি পেলাম, ব্রিঙ্গিং এবং নার্সিং। তো এখানে আরেকটি গ্যাপে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ার, তো যদি বিয়ার বসে অথবা বসানো থাকে তাহলে সেটি কী হবে, বিয়ার মানে হলো বহন করা, সহ্য করা। ওকে, তো বিয়ার মানে বহন করা, সহ্য করা যদি হয় ভার্ব হিসেবে, আবার এই বিয়ার মানে কিন্তু জন্ম দেওয়া, তাহলে শিশু তার নিজে জন্ম দেয় না, তাহলে এই ভার্বের কাজটা এই সাবজেক্ট করতে পারে না, তাহলে এটি কী হবে, প্যাসিভ। তো এটি যখন প্যাসিভ হবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি, ইজ V3 হবে বর্ন। ওকে, তাহলে when a child is born its parents think of bringing it up and nursing। তাহলে দেখবো যে ওই যে একই সঙ্গে এখানে উদাহরণ দিলাম যে ফাইনাইট ভার্ব অ্যাক্টিভ প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ হলো, আর নন ফাইনাইট ভার্ব অফের পরে কি হলো, আইএনজি যুক্ত। তো এরপরে আমরা আসি যে আরও কিছু বিষয় রয়েছে, সেটি নিয়ে এখন আলোচনা করছি, আশা করি সাথেই পাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এরপরে নন ফাইনাইট ভার্ব যদি এরকম ঘটে যে দেখা গেছে যে নন ফাইনাইট ভার্ব কিন্তু, অর্থাৎ যেটা টেন্স নয়, এটা খেয়াল করতে হবে যে নাউন এর পূর্বে অথবা নাউন বা প্রোনাউন এর পরে থাকে, তবে কি হবে, তবে এটি আমাদের খেয়াল করতে হবে যে তবে এটি কাজ করবে হলো আসলে পার্টিসিপল, এটি কাজ করবে, তবে এটি কাজ করে পার্টিসিপল হিসেবে, সাধারণত পার্টিসিপল হিসেবে। তো পার্টিসিপল যদি হিসেবে হয় তাহলে কিন্তু এখানে খেয়াল করতে হবে যে ওই যে ফাইনাইট ভার্বের যে অ্যাক্টিভ প্যাসিভের বিষয়টা, সেটি আমাদের খেয়াল করতে হবে। সেটি হলো যে অ্যাক্টিভ ভয়েস হলে নন ফাইনাইট ভার্বও কিন্তু হতে পারে ভার্ব প্লাস আইএনজি যোগ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। আর প্যাসিভ ভয়েস হলে, অর্থাৎ ওই যে এই যে ভার্বের আগে বসবে বা তার আগে পরেও যদি বসে, সেই নাউন প্রোনাউন যদি ওই ভার্বের কাজ করার ক্ষমতা রাখে তাহলে অ্যাক্টিভ, আর না রাখলে কিন্তু প্যাসিভ। ওকে, প্যাসিভ হলে জাস্ট শুধু V3, অর্থাৎ এই ভার্বের কাজ যে করবে সে যদি ওই ভার্বের কাজ করার ক্ষমতা সরাসরি রাখে, যেটা আগের দিকে ব্যবহার করা আছে, ঠিক অব্যাহতি মানে আগেই যদি ব্যবহার করা থাকে, তাহলে যদি কাজ করার ক্ষমতা রাখে তাহলে অ্যাক্টিভ ভয়েস, আর না রাখলে কিন্তু প্যাসিভ ভয়েস। তো এখানে আমাদের খেয়াল করতে হবে, যেমন আমি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে আই সম রানা প্লে। এখানে আমরা খেয়াল করবো যে আসলে এটি ফাইনাইট ভার্ব, এটি নন ফাইনাইট ভার্ব, তো প্লের কাজটা কে করবে এবং নাউনের পরেই ব্যবহৃত হয়েছে, তো প্লের কাজটা কার, রানা। রানা প্লে করতে পারে, হ্যাঁ পারে, তো এটি যেহেতু অ্যাক্টিভ তাহলে এটি হবে হলো আইএনজি যোগ। ওকে, কারণ এটি প্রেজেন্ট পার্টিসিপলের কাজ হলো, এটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল।
অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করলো, পার্টিসিপল। ওকে, আর এটা হবে হলো V3 শুধু যদি হয় পাস্ট পার্টিসিপল। এটা মনে রাখতে হবে যে নন ফাইনাইট ভার্ব যদি শুধু অ্যাক্টিভ ধারণা দেয় আইএনজি যোগ, প্যাসিভ ধারণা দিলে কিন্তু পাস্ট পার্টিসিপল, কোনো অক্সিলারি বসানো যাবে না। অক্সিলারি বসালেই কিন্তু ফাইনাইট ভার্বের বিষয়টা চলে আসবে। দেখা গেছে যে উই রিপেয়ার্ড দ্য রোড ড্যামেজ লাস্ট ইয়ার। ওকে, জাস্ট শুধু উদাহরণটা দেওয়ার জন্য দিলাম যে এখানে রিপেয়ার কিন্তু ফাইনাইট ভার্ব দেওয়া আছে, তো যেহেতু সিম্পল বাক্য তাহলে ড্যামেজটা হলো নন ফাইনাইট ভার্ব। তো এখন খেয়াল করি যে ড্যামেজের আগে যে নাউনটা দেওয়া আছে, এই রোড কি নিজেই ড্যামেজ করতে পারে? না, তাহলে প্যাসিভ। তো বিষয় হলো খেয়াল করি যে যদি এই উই রিপেয়ার্ড না থাকতো তাহলে ফাইনাইট ভার্ব হতো, তাহলে লাস্ট ইয়ার ওয়াজ ড্যামেজড হতো, কারণ রোডটা ড্যামেজের কাজ করতে পারে না। তাহলে দ্যাট রোড ওয়াজ ড্যামেজড, উত্তর কিন্তু এটা হতো লাস্ট ইয়ার, এটা হলো ফাইনাইট ভার্ব। এখন এখানে আসি যে এটা নন ফাইনাইট ভার্ব হচ্ছে, কারণ আমার রিপেয়ার ব্যবহার করেছে। তো নন ফাইনাইট ভার্ব শুধু প্যাসিভ ধারণা দিলে আমাদের কি আসবে? এটাকে শুধু V3 করব, তাহলে কি হবে? ড্যামেজড। খেয়াল করতে হবে কিন্তু ড্যামেজড। ওকে, তাহলে উই রিপেয়ার্ড দ্য রোড ড্যামেজড লাস্ট ইয়ার। এরপরে আমরা আসি আরও কিছু বিষয়, সেটি হলো যে নাউনের আগে যদি থাকে, ওকে, উই হ্যাভ থ্রোন দ্য ব্রেক গ্লাস। ওকে, তো এখানে আসি যে এখানে হ্যাভ থ্রোন কিন্তু ফাইনাইট ভার্ব দেওয়া আছে, তো এই গ্লাসের আগে একটা ভার্ব বসবে। ওকে, তো গ্লাসের আগে যদি ভার্বটা বসে তাহলে এখন খেয়াল করতে হবে যে গ্লাস কি নিজে নিজে ব্রেক করে না কারু দ্বারা? কারু দ্বারা। তাহলে আমরা কি বলছি? V3। ওকে, এরপরে যদি এটা ব্যবহার করি, ডোন্ট গেট ইনটু আ রান বাস। ওকে, এখানে রান হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব কিন্তু কখনো প্যাসিভ হয় না। আবার বাসে কিন্তু রান করে, যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্বের কাজটা ওই কাছাকাছি যা থাকবে সেটাই কিন্তু করার সম্ভাবনা আছে, অর্থাৎ নিজস্বভাবেই চলে, তাহলে এটা কি হবে? নন ফাইনাইট ভার্ব আইএনজি যোগ, অর্থাৎ অ্যাক্টিভ ধারণা দিচ্ছে সহজ কথায়, অর্থাৎ কোনো টেন্সের গঠন, তাহলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হলো, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা হলো পাস্ট পার্টিসিপল। ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা আসি যদি টুর পরে কোনো ভার্ব আমরা দেখি, আমরা জানি যে টু এর পরে ভার্ব সাধারণত প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, অর্থাৎ V1। ওকে, আবার যদি কখনো দেখা গেছে যে টু নাই কিন্তু নন ফাইনাইট ভার্ব উদ্দেশ্য বোঝাচ্ছে, অনেক সময় উদ্দেশ্য বোঝালে সেখানে কি হয়? টু যদি না থাকে তাহলে 2 + V1 আমরা ব্যবহার করি, তাহলে টুর পরে V1 হয় প্রেজেন্ট ভার্ব, এটি সাধারণত। তো এটি আমাদের খেয়াল করতে হবে যে উদ্দেশ্য বোঝালে এই যে V1টা ব্যবহার করলাম, আসলে এটি যদি অ্যাক্টিভ ভয়েস হয়, নন ফাইনাইট ভার্ব কিন্তু খেয়াল করতে হবে, অ্যাক্টিভ ভয়েস হলে 2 থাকুক আর না থাকুক 2 + V1। আর যদি প্যাসিভ ধারণা দেয়, প্যাসিভ ভয়েস হলে ওই যে আগের নাউন প্রনাউন থাকে সেটা বা সাবজেক্ট যদি কাজ করার ক্ষমতা রাখে তাহলে অ্যাক্টিভ না থাকলে প্যাসিভ, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে ওই যে ফাইনাইট ভার্বের। তাহলে 2 থাকুক আর না থাকুক এরপরে বি দিয়ে কিন্তু V3 করতে হবে। ওকে, আমি যদি এখানে উদাহরণ দেই, সাপোজ উই গো টু কলেজ, 2 থাকুক আর না থাকুক লার্ন হয়তো আনতে হলো, অথবা যদি ব্যবহার করতে হয় লার্ন, তাহলে এই লার্নের কাজ কিন্তু আমরাই করি।
ওকে, তাহলে সাধারণত টু থাকুক আর না থাকুক, এবং এই কাজটা হল এটার উদ্দেশ্যে, সুতরাং আমাদের V1 হচ্ছে। ওকে, আবার যদি এটা ব্যবহার করা হয়, এ শপ ইজ গোয়িং টু, এখানে ওপেন থাকুক অথবা যদি এখানে উপর থেকে আনতেও হয়, তাহলে শপ কিন্তু নিজে ওপেন করতে পারে না, তাহলে এটা হলো প্যাসিভ। তাহলে 2 প্লাস এরপরে কী হবে, বি দিয়ে V3। ওকে, তাহলে নন ফাইনাইট ভার্ব এরকম ধারণা দিচ্ছে। ওকে, তো অ্যাক্টিভ আর প্যাসিভের বিষয়টা হলেও আরেকটি উদাহরণ আমি দিচ্ছি, যে এটা আমাদের এইভাবে খেয়াল করতে হবে যেখানে আছে, কিন্তু এরকম যদি ইংলিশ ইজ নট ইজি টু লার্ন, এখন এখানে আমরা কি করব, এটা মনে রাখবো যে অ্যাডজেক্টিভের পরে টু থাকলে হলে কিন্তু এটি এই যে এই নিয়মটা অনুসরণ করতে থাকে, যে অ্যাডজেক্টিভ প্লাস 2 প্লাস V1। ওকে, এটি কিন্তু সবসময় আমাদের ব্যবহার করতে হয় হলো বেস ফর্ম। ওকে, তাহলে এখানে এই যে ইনফিনিটিভ যেটা সাবজেক্ট অবজেক্টের ক্ষেত্রে, এটি কিন্তু খেয়াল করলাম। এই যে আমরা হয়তো টু টেল এ লাই ইজ এ সিন, তো এখানে ডিয়ার ভিউয়ার্স এখানে ইজ হলো ফাইনাইট ভার্ব, তাহলে টু টেল, টুর পরে আমাদের কি হচ্ছে, টু থাকলে অবশ্যই এই যে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে বসছে। ওকে, এখানে যেহেতু কার দ্বারা কাজ হবে তারাও নাই, সুতরাং এটি সাবজেক্ট হলে 2 প্লাস V1, ইনফিনিটিভ কিন্তু নাউনের কাজ করে। তো এটি গেল আসলে আমাদের টু, কারণ ইনফিনিটিভ দুই প্রকার, একটি হলো সিম্পল ইনফিনিটিভ আর একটি হলো বিআর ইনফিনিটিভ। টু যুক্ত ইনফিনিটিভটা হলো সিম্পল, টু ছাড়া ইনফিনিটিভটা হলো বিআর ইনফিনিটিভ। তো আমি এখন আসি বিআর ইনফিনিটিভ বিষয়ে আলোচনা করার জন্য। তো বিআর ইনফিনিটিভটা কি, সেটি হলো সাধারণত যেগুলো আমরা পরীক্ষাতে দেখি, মেক, লেট, হিয়ার, ওয়াচ, হেল্প, এর পরের ভার্ব, এর পরের ভার্ব খেয়াল করব যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ ভয়েস যদি হয়, অর্থাৎ আগে অংশটাই এটাই কিন্তু ভয়েসের বিষয়টা খেয়াল করতে হবে, যে এটাই যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, ওকে, তাহলে হবে হলো V1, মানে কোনো কিছুই যোগ হবে না। ওকে, আর যদি প্যাসিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েস হলে তাহলে অবশ্যই 2 প্লাস V1 আনতে হবে, 2 প্লাস V1 আনতে হবে। তবে লেট এর ক্ষেত্রে 2 বসে না, অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, লেটের ক্ষেত্রে কিন্তু 2 বসে না। যেমন আই লেট হিম গো, তো এই যে লেটের কারণে এবং এটি অ্যাক্টিভ, সুতরাং গো। আবার হি ওয়াজ লেট, এখানে যদি গো থাকে, বাই মি থাকুক আর না থাকুক, এই লেট থাকার কারণে কিন্তু এখানে গো। কিন্তু যদি থাকে যে আই মেড হিম, হয়তো ব্র্যাকেটে বা উপর থেকে আনতে হলো ওয়েট, তাহলে এখানে হবে হলো ওয়েট, এটি অ্যাক্টিভ। ওকে, যদি এরকম থাকে যে হি ওয়াজ মেড, এখন ব্র্যাকেটে অথবা উপর থেকে আনতে হলো ওয়েট, তাহলে এখানে এই যে এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, যে প্যাসিভ হলে এখানে আমাদের কি করতে হবে, টু ওয়েট, এটি অর্থাৎ চেঞ্জ একটু করতেই হলো, অর্থাৎ কিছু একটা যোগ করতেই হলো, কিন্তু একটি অবশ্যই খেয়াল করতে হবে যে নন ফাইনাইট ভার্বের বিষয়, এটি অবশ্যই খেয়াল করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এরপরে যদি আমরা দেখি যে সহজ কিছু বিষয়, সেটি হলো যে যদি আমরা হ্যাভিং, বিং, বি, বিন, আমাদের পরীক্ষাতে যা আসে এই দুটোর ক্ষেত্রে তো বটেই, এরকম ক্ষেত্রে এরপরে ভার্ব বসে V3। ওকে, এর পর্বে ভার্ব বসবে হলো V3।
যেমন হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু কলেজ। ওকে, তো এখানে হ্যাভিং বিং থাকলে অবশ্যই ফিনিশড হচ্ছে, এটা আমরা অবশ্যই খেয়াল করব, এটা সহজে আমরা খেয়াল করব। তবে এখানে যেহেতু ভয়েসের বিষয়টা আছে এটা খেয়াল করব। তবে এখানে আমরা একটু আরও কিছু সহজ বিষয় আমাদের আসে পরীক্ষাতে, সেটি আমাদের খেয়াল করব। যে সাপোজ বি ভার্বের পরে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে ভার্ব দুইভাবে থাকবে, হয় আইএনজি যুক্ত নয় V3। মনে রাখবো যে এরপরে কিন্তু ভার্ব হবে হয় আইএনজি যুক্ত না হয় V3, আইএনজি যুক্ত না হয় V3। এরপরে তাহলে কি অ্যাক্টিভ হলে, মানে অ্যাক্টিভ ভয়েস হলে আইএনজি যোগ, অর্থাৎ কোনো না কোনো কন্টিনিউয়াস। প্যাসিভ ভয়েস হলে কি হবে, অবশ্যই এখানে খেয়াল করতে হবে যে একটা বিং আসবে, বিং প্লাস V3, কারণ কন্টিনিউয়াসের বিষয়টা। এরপরে আমরা আসি যে ভার্ব টু হ্যাভ, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে আমাদের যদি কি আসবে, এরপরে অ্যাক্টিভ ভয়েস হলে V3, আর প্যাসিভ ভয়েস হলে যদি এটা থাকে তো তাহলে আমাদের কি হবে, বিন প্লাস V3। ওকে, আর যদি না থাকে তাহলে তো আমরা নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রেও আলোচনা করেছি, এটা খেয়াল করতে হবে। তো এই বিষয়গুলো আমাদের যে ওই যে অনেকগুলো নিয়মগুলো যে শুধু মুখস্থ করব তা না, এই বিষয়গুলোই দিয়েই কিন্তু আমাদের প্যাসেজ প্রশ্নের ক্ষেত্রে কারেক্টিভ ইউজ অফ ভার্বস কিন্তু আমাদের উত্তর করতে হয়। তো এখন আমাদের যে কিছু কনজাংশনস আছে সেই কনজাংশনগুলো খেয়াল করতে হবে। যেমন হয়তো এই কনজাংশনসগুলো আমরা এই যে কমপ্লিটিং সেন্টেন্স হোক বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হয়, কানেক্টরসের ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের স্পেশাল নিয়ম রয়েছে। যেমন যদি ইফের নিয়ম থাকে, ওকে, ইফের নিয়ম অর্থাৎ কিছু কনজাংশনস যেগুলো আছে, কনজাংশনস এর নিয়ম প্রযোজ্য, কনজাংশনসের নিয়ম প্রযোজ্য, কারণ কনজাংশন যদি থাকে তাহলে সেই নিয়মগুলো আমাদের প্রয়োগ করতে হবে। কিভাবে, যে ইফের যে নিয়মটা, লেস্টের যে নিয়মটা, ইট ইস টাইম বা ইট ইস হাই টাইমের যে নিয়মটা, সেটা খেয়াল করতে হবে, এবং অ্যাক্টিভ না প্যাসিভ সেটা খেয়াল। যেমন এটা কনজাংশনসের গেল, তাহলে আমি ইফ দিয়ে দিই যে ইফ ইউ কেম আই গো, এরকম যদি থাকে তাহলে ইফের সঙ্গে পাস্ট ইনডিফিনিট, উত্তর হবে পাস্ট কন্ডিশনাল। তাহলে উত্তর হবে কি, আই কুড, মাইট অথবা উড গো, যে কোনো অ্যাক্টিভ। তো এটা কিন্তু আমাদের কন্ডিশনালসের নিয়ম, অ্যাক্টিভ, প্যাসিভ, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ খেয়াল করতে হবে। এবং যেহেতু একটু ফাইনাইট ব্যাপার, লেস্টের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে রিড ওয়েল লেস্ট ইউ ফেইল। ওকে, তো লেস্টের যে নিয়মটা আমাদের খেয়াল করতে হয় যে অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, শুড বা মাইট আসবে। তো আমরা ব্যবহার করি ইউজুয়ালি শুড। অ্যাক্টিভ হলে যেহেতু ইউ ফেইল, তাই শুড দেওয়ার পরে V1 আসলো, শুড বা মাইট V1। প্যাসিভ হলে বি দিয়ে পাস্ট পার্টিসিপল। অর্থাৎ মডালের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্যাসিভে মডালের ক্ষেত্রে অ্যাক্টিভে হয় কি, মডাল প্লাস V1, এটি হলো অ্যাক্টিভ, এবং মডাল প্লাস বি প্লাস V3 এটি হলো প্যাসিভ। অর্থাৎ ভয়েসের যে নিয়মটা পুরোপুরি কিন্তু প্রযোজ্য। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে আসলে এই যে কনজাংশনসের যে নিয়মগুলো এবং কিছু ক্লু আছে, যেমন সিন্সের হয়তো সিন্স কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, ইট ইজ লং সিন্স আই সি ইউ। তো এখানে সিন্স সময় হিসেবে আগেরটা সময় হিসেবে উল্লেখ করা আছে, সুতরাং আগে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে উত্তর হবে ছ। কিন্তু
এটা আমাদের খেয়াল করতে হবে। আগে পাস্ট ইনডেফিনিট পরে পাস্ট পারফেক্ট। আবার ওই যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের যে বিধানটা আছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই লার্ন ইংলিশ। ডিয়ার ভিউয়ার্স, এই যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে সাবজেক্ট থাকলে আমাদের কি করতে হয়? ভি টু লার্নড। তো বিষয় হলো যে প্যাসেজ কারেক্ট ইউজ অফ ভার্বসের ক্ষেত্রে আসলে আমাদের যে নিয়মগুলো আলোচনা করলাম এই নিয়মগুলোই কিন্তু অ্যাপ্লিকেবল। ওই যে অনেকগুলো নিয়ম আছে ডিটেস্ট সেন্টেন্সের ক্ষেত্রে, সব নিয়ম কিন্তু এখানে ওইভাবে প্রযোজ্য নয় বা প্রয়োগ করা সম্ভব নয়। পরীক্ষায় 100% ভালো ফলাফল করতে চাইলে অবশ্যই এই ভিডিওটা অত্যন্ত কার্যকর। এবং আজকের যে আলোচনা করলাম কারেক্ট ইউজ অফ ভার্বস কীভাবে পরীক্ষায় আমরা প্রয়োগ করব, উত্তর করব, তো আশা করি যে এই ভিডিওটা যদি দেখে থাকি তাহলে এরপরের থেকে প্যাসেজ রিলেটেড কারেক্ট ইউজ অফ ভার্বসের প্রশ্ন উত্তর করা আমাদের কোনো বিষয়ই নয়। আর এই যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অ্যাক্টিভ, প্যাসিভ এবং নেগেটিভের যে বিষয়গুলো, এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। তো এই নিয়মটা দেখার পরে, জানার পরে যদি আমরা আমাদের বই খুলে প্র্যাকটিস শুরু করে দিই, অনেক সহজ হবে এবং একসময় আমরা 100% উত্তর করতে সক্ষম হব। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করব, লাইক, কমেন্ট, শেয়ার দিই, সবাইকে জানিয়ে দিই। এবং আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে অনেক বিষয় সম্পর্কে আমরা অবহিত হতে পারবো। অনেক ভিডিও দেওয়া রয়েছে, গ্রামারের বেসিক থেকে শুরু করে একাডেমিক পরীক্ষার ক্ষেত্রে, পাশাপাশি কম্পিটিটিভ এক্সামস, বিসিএস সহ, ব্যাংক বিমা, প্রাইমারি এবং ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল টেস্টের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই কিন্তু অনেক উপকারে আসবে আমার এই চ্যানেলটি। আশা করি সাথেই পাবো। থ্যাংক ইউ।